বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা যারা অনলাইন ভিত্তিক গণিত শিখতে ভিডিও খুলে বসেছি, প্রত্যেকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে তোমাদের ধারাবাহিক ক্লাসে আমি যোগজীকরণ বা ইন্টিগ্রেশনের লেকচার 5-এ এসেছি। আজকে মূলত আমি আমার যে পিডিএফ কপি, এখানে আমি নিয়ম 5 যে অঙ্কগুলো দিয়েছি, এটা এক কথায় বলতে পারি প্রতিস্থাপন। আমরা যদিও প্রতিস্থাপনের অনেক অঙ্ক আগে পরে করব, তো আজকে বিশেষ কিছু আকৃতির অঙ্কগুলো নিয়ে আমি কাজ করব। যেমন প্রতিস্থাপন পদ্ধতিতে ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন আমরা যেখানেই করি, তার কেন জেড ধরব, নতুন চলক আনব, এটা একটু স্পষ্ট হওয়া দরকার। যেমন আজকে আমি ধরো একটা সূত্র লিখলাম, dx অফ সাইন ইনভার্স এক্স। এটা অন্তরীকরণ সূত্র 1/√1 - s²। এই যে সূত্রটা লিখলাম, এই একটা সূত্র দিয়েই আমি যদি এখন ইন্টিগ্রেশন প্রশ্ন তৈরি করি, আমি আজকে পুরো একটা ভিডিও তৈরি করতে পারবো। আজকে আমার টার্গেট হলো আমি প্রতিস্থাপন পদ্ধতির অঙ্কগুলো কিভাবে সৃষ্টি হয় এটা একটু স্পষ্ট করব, আর প্রতিস্থাপন পদ্ধতির অঙ্কগুলোতে আমাদের দেখে আমরা কিভাবে বুঝবো এটা প্রতিস্থাপনে করা লাগবে, এটা নিয়ে আমার আজকে সম্পূর্ণ ভিডিওটা সাজানো হবে। আর এই অংশে অঙ্কের কোনো অভাব নেই। আমরা যদি ক্যালকুলাসের ইন্টিগ্রেশনের অঙ্কগুলোকে 2 ভাগ করি, তার অর্ধেক অঙ্ক হলো প্রতিস্থাপন পদ্ধতি আর বাকি অর্ধেক হলো ভিন্ন অঙ্ক। তাহলে অর্ধেক অঙ্ক যেখানে প্রতিস্থাপন পদ্ধতি, তাহলে আমি বলতে পারো 45 মিনিটের ক্লাসে আমার সব অঙ্ক শেষ হবে না, আরও বেশি সময় লাগবে। তাই এখানে মূল যে জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করব সেটা হলো অঙ্কটা কিভাবে সৃষ্টি হয়, অঙ্কটা তৈরি হয় কিভাবে। আমি যদি সেটা একটু বুঝে নিতে পারি, তাহলে আমি প্রতিস্থাপন পদ্ধতির অঙ্কটা আমি প্রশ্ন দেখেই বুঝতে পারব। আমি একটা সূত্র লিখছি ডিফারেন্সিয়েশনের। এখানে সূত্রের বাম পাশে হলো সাইন ইনভার্স এক্স আর ডান পাশে হলো 1/√1 - s²। আমি যদি একটা প্রশ্নে ধরো একটা প্রশ্ন লিখলাম 10 সাইন ইনভার্স এক্স, নিচে লিখলাম √1 - s²। আমি যে প্রশ্নটা লিখলাম, এই প্রশ্নের মধ্যে আমি এমন একটা সুন্দর মিল রেখেছি, সেটা হলো সাইন ইনভার্স এক্স আমি যেখানে রেখেছি তারই অন্তরীকরণটা তার অঙ্কের ভিতরে রেখেছি, অর্থাৎ সাইন ইনভার্স এক্সও আছে, তার অন্তরীকরণটাও এখানে আছে। তাহলে যে সকল প্রশ্নে আমি যদি খুঁজে দেখি একটা অঙ্কের ভিতরে একের অধিক ফাংশন আছে, তার এক অংশের অন্তরীকরণ অপর অংশ অঙ্কের মধ্যে উপস্থিত আছে, তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা প্রতিস্থাপন পদ্ধতি অঙ্কটা করব। যেমন আমি এখানে লিখব, ধরি প্রতিস্থাপন সাইন ইনভার্স এক্সকে আমি জেড ধরব। তাহলে সাইন ইনভার্স এক্সকে যদি আমি জেড ধরি, সাইন ইনভার্সের ডিফারেন্সিয়েশন হলো 1/1 - s² dx = dz। তা আমরা জানো, যারা ধারাবাহিক ক্লাস করেছে তোমরা জানো, এই পাশের যে কাজটা এটা হলো সবসময় অন্তরীকরণ। তাহলে সাইন ইনভার্সের অন্তরীকরণটা আগে লিখছি, তারপর এক্সের সাপেক্ষে এই জন্য ডিএক্স লিখছি, জেডের অন্তরীকরণ জেডের সাপেক্ষে 1, তারপর dz লিখলাম। এখন যদি মানটা বসিয়ে দিই 10z, আর এই ডিএক্স বাই এত, এই যে এটা বাই এটা, এটার জন্য আমি লিখব dz, 10z dz। এখন অঙ্কটা আমার সরাসরি সূত্রের মধ্যে এসেছে। আমরা সূত্রটা জানি, 10 এর কি ইন্টিগ্রেশন আমরা সরাসরি মুখস্থ করেছি সূত্র হিসাবে, সেটা হলো ln z প্লাস সি। এখন জেডের মানটা বসাই দেব, জেডের মানটা বসাই দিলে জেড হলো এখানে সাইন ইনভার্স এক্স প্লাস। তাহলে আমি এক সাইন ইনভার্স দিয়ে আমি যদি বলছি আজকে সারা ক্লাস আমি পুরো ক্লাস করি, অঙ্কের কোনো অভাব হবে না, অঙ্ক তৈরি করা একদম ইজি। যেমন তাৎক্ষণিক আমি আরেকটা প্রশ্ন তৈরি করতেছি, ধরো একটা সূচক দিলাম ই এর উপর সাইন ইনভার্স এক্স, আর নিচে দিলাম √1 - s²। এখানেও আমরা একইভাবে অঙ্কটা যাচাই করতেছি।
যে সাইন ইনভার্স এক্স আছে তারই অন্তরীকরণ অঙ্কের মধ্যে উপস্থিত আছে। তাই সাইন ইনভার্সকে যদি আমি জেড ধরি, অর্থাৎ আগের সাইড নোটটা যদি লিখি, তাহলে আমার e⁻z আর dx বাই এত, ওই যেটা আমি অন্তরীকরণ করে পেয়েছি এটার জন্য লিখব dz। তাহলে e⁻z ইন্টিগ্রেশন e⁻z প্লাস সি। এখন জেডের মানটা আমি যেটা ধরছি এটা বসাই দিব, তাহলে e⁻sin ইনভার্স এক্স প্লাস সি। আরেকটা অঙ্ক হয়ে গেল। তো আমি যে পরপর দুটো অঙ্ক করলাম, তো এই দুটো অঙ্কে আমি কি বললাম যে কোনো অঙ্কে যদি তুমি একটা অংশ পাও, এমন এক অংশ যার অন্তরীকরণ করলে অপর অংশ আসে, তাহলে আমরা ওই অংশটাকে আমরা জেড ধরব। ধরো আমি সাইন ইনভার্স দিয়ে যেভাবে বললাম, আমি যদি অন্য একটা ফাংশন নিই, ধরো ট্যান ইনভার্স নিই, ধরো ডিডিএক্স অফ ট্যান ইনভার্সের সূত্র আমরা জানি, ট্যান ইনভার্স এক্সের সূত্র যদি জানি, এটা 1/1 প্লাস এস স্কয়ার। এখন একটা প্রশ্নে আমি নতুন করে তৈরি করলাম, যে নতুন একটা প্রশ্ন তৈরি করলাম এই ট্যান ইনভার্স দিয়ে, অর্থাৎ নতুন এই সূত্র দিয়ে আমি যদি একটা প্রশ্ন তৈরি করি ট্যান ইনভার্স দিয়ে, ধরো আমি আমার ডিডিএক্স 1 প্লাস এস স্কয়ার ইন্টু 1 প্লাস ট্যান ইনভার্স এক্স হোল স্কয়ার, আমি একটা অঙ্ক তৈরি করলাম যা আমার পিডিএফে পারিকাজ হিসাবে আছে। তাহলে এখানে লক্ষ্য করে দেখো আমার ট্যান ইনভার্স এক্স আছে, ট্যান ইনভার্সের অন্তরীকরণ যেটা এটাও অঙ্কের মধ্যে উপস্থিত আছে। তাহলে আমি এখানে এই ট্যান ইনভার্সকে জেড ধরবো। এক্ষেত্রে আমার একটা জিনিস খেয়াল রাখতে হবে, 1 প্লাস ট্যান ইনভার্স এক্সকে ধরলে যা ট্যান ইনভার্সকে ধরলেও তা হয়। যেমন আমি যেটা বললাম, আমি যদি ধরি 1 প্লাস ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু জেড, এর ডিফারেন্সিয়েশন হলো 1/1 প্লাস এস স্কয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড। আমি যদি শুধু দেখো, আমি যদি শুধু ট্যান ইনভার্স এক্স লিখতাম তাও কিন্তু একই হইতো। তাই এখানে কোনো অঙ্কে যদি ধ্রুবকশ থাকে, ধ্রুবকশ ধরতে পারলে লাভ হয়, আমার ঝামেলা কম হয়। এবার আমি মান বসাচ্ছি, এই ডিএক্স বাই এত, এই যে দেখো ডিএক্স বাই এত হলো ডিজেড, অর্থাৎ এই অংশের জন্য হবে ডিজেড, লিখলাম ডিজেড, আর নিচে হলো জেড স্কয়ার। এবার সিম্পল ইন্টিগ্রেশনের মধ্যে পড়ে গেছে, আমরা যারা সূচক সূত্র জানি z⁻-2 ডিজেড। এখন ইন্টিগ্রেশন নিয়ম অনুযায়ী সূচক 1 বাড়বে, সেই সূচকটা নিচে আসবে প্লাস সি। তাহলে জেডের মান তো এখানে যেটা ধরছি ওটা বসিয়ে দিব, তাহলে জেডের মানটা বসিয়ে দিলে আসে -1/1 প্লাস ট্যান ইনভার্স এক্স, হ্যাঁ, এ প্লাস সি। এই আমি ট্যান ইনভার্স দিয়ে এখানেও আমি বলবো একের অধিক অনেকগুলো অঙ্ক আমি করতে পারবো, একটা দুইটা না, আমি অনেকগুলো অঙ্ক বানাইতে পারবো। আমি সাইন ইনভার্সের উদাহরণ দিলাম, ট্যান ইনভার্সের উদাহরণ দিলাম। ধরো আমি আরেকটা উদাহরণ দিচ্ছি এই জাতীয়, ডিডিএক্স অফ, ধরো সেক ইনভার্সের সূত্র আমরা জানি, সেক ইনভার্সের সূত্র আমরা জানি 1/x রুট ওভার এস স্কয়ার মাইনাস 1, এই সূত্রটা আমরা জানি। হ্যাঁ, সেক ইনভার্সের সূত্র 1/x রুট ওভার এস স্কয়ার মাইনাস 1। আমি যদি সেক ইনভার্স দিয়ে একটা অঙ্ক তৈরি করি, কোন অঙ্কটা কিভাবে তৈরি হচ্ছে আজকের ক্লাস থেকে, আমার ভিডিও থেকে তোমাদের এটা চিন্তা করে বের করতে হবে। ধরো তোমার পরীক্ষায় তোমার 4টা বা 5টা অঙ্ক থাকে, বা 2টা অঙ্ক থাকে, বা একটা অঙ্ক থাকে, তুমি খেয়াল করে দেখবে এখানে অঙ্কের ভিতরে এমন কোনো রাশি আছে কি যার অন্তরীকরণ করলে এই অঙ্কের ভিতরে আরেকটা অংশ আসে, এটা খুঁজে বের করতে হবে। আমি যদি সেক ইনভার্স দিয়ে একটা অঙ্ক তৈরি করতে চেষ্টা করি, ধর আমি একটা অঙ্কে উপরে লিখলাম a⁻ সেক ইনভার্স অফ এক্স, নিচে লিখলাম এক্স রুট ওভার এস স্কয়ার মাইনাস 1, হয়ে গেল একটা নতুন অঙ্ক। তো এখানে আমার যেহেতু আমার আছে সেক ইনভার্সকে আমি জেড ধরার সুযোগ আছে, সেক ইনভার্সকে যদি আমি ধরি হ্যাঁ, সেক ইনভার্স অফ এক্স ইকুয়াল টু জেড, তাহলে আমি সেক ইনভার্সকে যদি ডিফারেন্সিয়েশন করি হয় 1/x রুট ওভার এস স্কয়ার মাইনাস 1 ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে এখানে মানটা যদি বসাই দিই a⁻z, আর এ ডিএক্স বাই এত হলো ডিজেড। তাহলে a⁻z যেটা আমার ইন্টিগ্রেশন সরাসরি সূত্র হিসাবে আমার জানা আছে, a⁻z এর ইন্টিগ্রেশন হলো a⁻z বাই লন অফ a প্লাস সি। তাহলে এবার জেডের মানটা বসিয়ে দিব, জেডের মানটা আমি ধরেছি সেক ইনভার্স অফ এক্স প্লাস লন অফ এ প্লাস সি। তাহলে আমি যে পরপর 4টা অঙ্ক করলাম, প্রত্যেকটা অঙ্কে আমি কী করলাম, একটা ইনভার্সের অঙ্ক দিয়ে আমি অঙ্কটা সৃষ্টি করলাম। সব অঙ্ক কি ইনভার্স দিয়ে হবে না, আমাদের ডিফারেন্সিয়েশনের সূত্রে কি অভাব আছে? অভাব নেই। তাই আমরা ডিফারেন্সিয়েশনের সূত্রে যেটি অভাব নেই, এইভাবে প্রতিস্থাপনের অঙ্ক তৈরি করারও কোনো
আমার সুযোগের কোনো অভাব নেই। যেমন আমি আরেকটা সূত্র লিখলাম ddx অফ tan x। আমরা tan x এর সূত্র হিসেবে জানি sec স্কয়ার অফ x। হ্যাঁ, একটা অঙ্কে আমরা tan x এর ডিফারেন্সিয়েশন হলো sec স্কয়ার x। এখন যদি আমি tan x এর একটা অঙ্কটা যদি সাজাই, tan x এর যদি কোনো অঙ্ক আমি সাজাই, ধরো কীভাবে তৈরি হইতে পারে। আমি আমার লেকচার শিটে অবশ্যই একটা অঙ্ক আছে, এটা করা আছে, এটা তোমরা নিজেরা করে নিও। আর আমি নিজে আরেকটা অঙ্ক নতুন করে বানিয়ে নিচ্ছি, যে আমি tan ইনভার্সের উপরে একটা অঙ্ক বানাইতে চাই। তাহলে উপরে আমি ধরো sec স্কয়ার x লিখলাম, আর নিচে লিখলাম রুটের ভিতরে 4 মাইনাস tan স্কয়ার x। এখানে একটা সংখ্যাও বসাই দিলাম 9 dx। এখন এই অঙ্কটা আমি যদি জেড ধরার চেষ্টা করি, তাহলে আমি 4 মাইনাস 9 tan স্কয়ারকে যদি আমি জেড ধরি, উপরেরটা আসে না। যদি শুধু tan x ধরি তাহলে উপরেরটা আসে। তাহলে আমি এখানে শুধু tan x-কে ধরবো। তাহলে আমি যদি শুধু tan x-কে ধরি তাহলে আসে tan অফ x ইকুয়াল টু জেড। তাহলে tan x-কে ডিফারেন্সিয়েশন করলে হয় sec স্কয়ার x dx ইকুয়াল টু dz। তাহলে আমার মূল কথা হলো, আমি খুঁজে দেখতেছি অঙ্কের ভিতরে এমন কোনো অংশ আছে কি যার অন্তরীকরণ করলে অপর অংশ আসে। আমি দেখলাম tan x আছে, যার অন্তরীকরণ করলে উপরের sec স্কয়ার ইন্টু dx-টা পুরোপুরি এসে যায়। তাহলে আমি যদি এখানে মান বসিয়ে দিই, উপরে পুরোটার জন্য dz, আর নিচে রুটের ভিতরে 4 মাইনাস 9 জেড স্কয়ার। এই অঙ্কটা আমরা গত ক্লাসে নিয়ম 4-এ পড়ানো হয়েছে। এই অঙ্কটা কাঠামো আমরা গত ক্লাসে নিয়ম 4-এ পড়াইছি। কীভাবে পড়াইছি? আমরা এখানে 9-কে কমন নেব। 9-কে কমন যদি নিই, রুটের ভিতরে 4/9 মাইনাস জেড স্কয়ার। এই 9টা রুটের বাইরে চলে যাবে, একদম ইন্টিগ্রেশনের বাইরে দিয়ে দিলাম dz। আর এখানে হবে 4 না লিখে একবারে লিখে দিই 2/3 হোল স্কয়ার মাইনাস জেড স্কয়ার। তাহলে এই দিলাম রুট। তাহলে এখানে আমি যে রাশিটা দেখতেছি, এটা একটা ডিরেক্ট সূত্রের মধ্যে পড়ে যে a স্কয়ার মাইনাস জেড স্কয়ার। তাহলে কত আসবে? 1/3 কত সূত্র? a স্কয়ার মাইনাস জেড স্কয়ার। সূত্র সাইন ইনভার্স x, এটা হবে সাইন ইনভার্স z/a 2/3। যারা গত ক্লাস করছো, অর্থাৎ তোমার আগের ভিডিওটা দেখা শেষ হয়েছে, তোমরা অবশ্যই ওখানে 7টা আদর্শ সূত্র দেখিয়েছিলাম। একটা সূত্র ছিল a স্কয়ার মাইনাস s স্কয়ার, ওটা ছিল সাইন ইনভার্স x/a। তাহলে আমি এখানে যদি 1/3 লিখি, সাইন ইনভার্স তো 3z/2, জেডের মানটা বসাই দিব 3 tan অফ x/2 প্লাস c। এই তো হয়ে গেল। তা আমি আরেকটা প্রতিস্থাপনের অঙ্ক করলাম, যেটা tan x দিয়ে আমি সৃষ্টি করলাম। তাহলে tan x দিয়ে যে অঙ্কটা সৃষ্টি করলাম, এরকম অঙ্ক আমরা চাইলেও এখানেও আমরা বেশ কিছু অঙ্ক তৈরি করার সুযোগ আছে। তা আমি প্রতিস্থাপনের পদ্ধতির অঙ্ক কীভাবে সৃষ্টি হয়, আমি এটা আলোচনার পাশাপাশি এখানে কাজটা করে যাচ্ছি। যে আমরা ডিফারেন্সিয়েশন, একটা অংশে ডিফারেন্সিয়েশন করলে অপর অংশ আসে। আমি পরপর এখানে 4টা ফাংশন নিয়ে আমরা কথা বলেছি। সব অঙ্ক কি ত্রিকোণমিতিক ফাংশনের উপরে থাকবে এমন কোনো কথা নেই, আমাদের অন্য ফাংশনও থাকতে পারে। ধরো আমি ত্রিকোণমিতিক ফাংশনের উপর আরেকটা অঙ্ক করতেছি। তোর করে একটা অঙ্কে উপরে আছে ধরো cos x, নিচে ধরো 9 প্লাস 5 sin x dx। এখন আমি যদি খেয়াল করি, এই অঙ্কটা যদি আমরা কসকে অন্তরীকরণ করি মাইনাস সাইন হয়, কিন্তু আমার কসকে ধরলে সাইন হয়, সাইনকে ধরলে কস হয়। কিন্তু আমার এখানে কাকে ধরবো এটা স্পষ্ট করার জন্য আমি দেখব ডিএক্সের পাশে আছে কস। তা ডিএক্সের পাশে যদি কস আছে, কস আনতে হবে, তাহলে কাকে ধরতে হবে? জেড সাইনকে ধরতে হবে। আমি যদি শুধু সাইনকে ধরি তাও আমার অঙ্ক হবে, কিন্তু আমার এই অঙ্কটাতে সাইনের উপরে কোনো ঘাত নাই। তাই আমি তার সাথে সহগ যেটা আছে এটা সহ যদি ধরি আরও সহজ হবে। 9 প্লাস আমি সহগ ধরলাম, তাহলে আমি ধরলাম কোনটা? পুরো হরটাকে ধরলাম। তাহলে এখানে 9-এর জন্য অন্তরীকরণ করলে 0, 5 cos x dx ইকুয়াল টু dz। তাহলে cos x dx ইকুয়াল টু 1/5 dz। তাহলে আমি যখন মানটা বসাবো, উপরে cos x dx এর জন্য 1/5 dz, আর নিচে হলো z। তাহলে 1/5টা এমনি বাইরে চলে যাবে, dz/z। আমাদের একটা সরাসরি সূত্র আছে 1/x, 1/x এর ডিফারেন্সিয়েশন ln অফ x। তাহলে 1/5 ln অফ z প্লাস c। তাহলে জেডের মানটা বসাই দিব 1/5 ln z হলো এখানে যেটা ধরছি 9 প্লাস 5 sin x। তাহলে যেটা বলছিলাম যে এখানে যদি 9 প্লাস 5 sin x পুরোটা ধরো, তার কোনো সমস্যা নেই। এখন কেউ যদি শুধু sin x ধরে তাও তার অঙ্ক হবে। তখন এখানে এসে লাস্টে এসে আমি যে সূত্রটা স্কুইটা না স্কুল আরেকটা সূত্রই হবে।
তবে এখানে তোমার যদি সাইনের উপর ইস্কা দিয়ে দেয়, এই যে আমি চেঞ্জ করতেছি, সাইনের উপর ধর ইস্কা দিয়ে দাও, সাইনের উপরে যদি ইস্কা দিয়ে দেয় তাহলে কিন্তু আমি আর আগের মতো পুরো হরকে জেড ধরতে পারবো না, কারণ পুরো হরটাকে জেড ধরলে উপরেটা আসে না। সেক্ষেত্রে আমি যদি সাইন ইস্কা দিই তাহলে আমার শুধু ধরতে হবে সাইন এক্সকে জেড ধরতে হবে। তাহলে সাইন এক্সের অন্তরীকরণ হলো কস এক্স ডিএক্স। তাহলে এখানে শুধু আমি সাইন এক্সকে যদি ধরি তাহলে অঙ্কটা কিন্তু আরেকটা ফর্মে চলে যায়। তাই আমি পাশাপাশি দুটো অঙ্কই দেখালাম। যদি ইস্কা থাকে তাহলে আমি পুরো হরকে ধরার সুযোগ নাই। তাহলে আমার উপরে আসতেছে কস ডিএক্সের জন্য হলো ডিজেড, আর নিচে আসতেছে 9 + 5 জেড স্কয়ার। এই যে অঙ্কটা এখন যে ফর্মটা আসছে, যেটা আমরা গত ক্লাসে পড়িয়েছি, আমরা গত ক্লাসে এই অঙ্কটার মধ্যে আমরা বলছিলাম যে আদর্শ যে 7টা সূত্র তার মধ্যে একটা সূত্র ছিল এ স্কয়ার প্লাস এস স্কয়ার। তাহলে আমি এখানে এস স্কয়ারের শখ, এখানে জেডের শখ যেটা পাই এটা কমন নিয়ে একদম ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে যাব, তাহলে বাকি থাকে 9/5 প্লাস জেড স্কয়ার। তাহলে এই সূত্রটা আমরা গত ক্লাসে আলোচনা করছি নিয়ম 4-এর মধ্যে। তাহলে এখানে 3/5 হোল স্কয়ার প্লাস জেড স্কয়ার। তাহলে এখানে সূত্র কি 1/a, 1/a হলো 3/5, তারপরে হলো tan ইনভার্স z/a 2/5 a প্লাস c। তাহলে সূত্র আবার বলছি, সূত্র হলো 1/a tan ইনভার্স z/a, z হলো z, a হলো 2/5। এবার আমি জেডের মানটা যেটা ধরছি ওটা যদি বসাই দিই আমার কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসবে। এখানে কাটাকাটি করলে 1/5 1/3√5 নিচে হবে, আর এখানে হবে tan ইনভার্স z হলো কোসাইন এক্স /2 এই প্লাস, আর কিছু করা যায় না। তাহলে এই অঙ্কটাতে আমি সাইন এক্সকে ধরে দুইটা অঙ্ক করলাম। ইস্কা থাকলে একটু খেয়াল রাখতে হবে যে হর পুরাটা ধরলে আমার লাভ হয় না, যখন লাভ হবে না তখন ধরা যাবে না। অর্থাৎ আমি এমন রাশি ধরবো যে রাশিটা ধরলে আমি আমার মানটা ফুট করতে পারবো, আমরা ওই রাশিটাই ধরবো। এরপরে আমি ত্রিকোণমিতিক ফাংশন সাইন কসের উপর আমি বেশ কয়েকটা অঙ্ক দিয়ে রাখবো, তোমরা ওই অঙ্কগুলো দেখবে। আমি এরপরে ধরো লন ফাংশনে চলে যাচ্ছি, লগ ফাংশন। ধরো একটা অঙ্কে আমরা জানি ডিফারেন্সিয়েশনে ddx অফ লন এক্স, এই সূত্রটা আমি জানি 1/x। এখন কোনো একটা প্রশ্নে ইন্টিগ্রেশনের ভিতরে ধরো উপরে আছে ডিএক্স, নিচে হলো এক্স, এরপর ব্র্যাকেটের ভিতরে দিল 1 + ln x হোল স্কয়ার। এখন যদি আমরা খেয়াল করি 1 + ln x এটাকে জেড দিলে ওই নিচের এক্সটা আসে। তাহলে এখানে ln x আছে, ln x এর সাথে 1/xও আছে। তাহলে আমি বুঝে পেলাম আমি ধরবো কাকে, 1 + ln x কে ধরবো। এখন বলতে পারো 1কে না ধরলে কি হবে, 1কে না ধরলেও হবে, শুধু ln x কে ধরলেও হবে। তাই যে কোনো অঙ্কে যদি ধ্রুবক ধরার সুযোগ থাকে আমরা সবসময় ধ্রুবক ধরবো। আমি 1 + ln x কে জেড ধরলাম। এটা ডিফারেন্সিয়েশন করলে 1/x dx = dz। তাহলে আমি এখানে মান যদি বসাই dx/x হলো dz, আর নিচে হলো জেড স্কয়ার। তাহলে জেডকে উপরে নিয়ে গেলে কি হবে, z⁻2 dz। তাহলে এবার z⁻n এক বাড়বে, সে nটা নিচে আসবে +1 প্লাস c। তাহলে আমার আসলে -1/z প্লাস c। জেডের মান যেহেতু আমি ধরছি আমি জেডের মানটা বসাই দিব 1 + ln of x প্লাস c। এই তো। তাহলে এরকম ln x দিয়ে একটা দুটো অঙ্ক না, আমরা যদি পাঠ্য বই খুঁজি আমরা পাঠ্য বইতে বেশ কিছু অঙ্ক পাবো শুধু ln x দিয়ে। তা আমি ln x দিয়ে একটা অঙ্ক, ছোট্ট একটা অঙ্ক করলাম। তো আমার এখানে ইচ্ছা হলো আমি প্রত্যেকটা ফাংশন, বিভিন্ন ফাংশনের লন বা যে অঙ্কগুলো আছে আমার পিডিএফে অনেকগুলো অঙ্কই থাকবে, আমি একাধিক অঙ্ক করতেছি। যে অঙ্কগুলো একটু তোমাদের বেশি দরকার এগুলো একটু বেশি করতেছি। ln x এর উপরে একটা অঙ্ক করলাম। ধরো আমি কিছু অঙ্ক পাবো e⁻x। ধরো একটা অঙ্কে আমি দেখলাম যে e⁻x / 1 + e⁻2x dx, এরকম একটা অঙ্ক আছে। তো আমি যদি খেয়াল করি আবার নিচের যে e⁻xটা, নিচের যে e⁻xটা এটাকে আমি লিখতে পারি e⁻x হোল স্কয়ার, এই যে এটা। তাহলে আমি এখানে ধরতে হবে, ধরি e⁻x = z, কারণ আমি দেখতেছি e⁻xকে অন্তরীকরণ করলে উপরে e⁻xটা আসে। তাই আমি e⁻xকে যখন ধরবো e⁻x dx = dz। তাহলে মানটা যখন আমি উপরে বসাই দিব উপরে হবে dz, নিচে হলো 1 + z স্কয়ার, যা আমার ডিরেক্ট সূত্র হলো tan ইনভার্স z প্লাস c। যার মানটা আমরা যেটা ধরছি এটা বসাই দিব tan ইনভার্স e⁻x প্লাস c। আরেকটা ছোট অঙ্ক হয়ে গেল। এখন দেখা যায় পাঠ্যবইতে একটা অঙ্ক আছে ddx অফ e⁻x প্লাস e⁻−x। এখন এই অঙ্কটা আমি যদি 2 লাইন সরল করি, দেখো e⁻x
ই টু দি পাওয়ার সূচক যেটা আছে ই টু দি পাওয়ার এক্স 1/e টু দি পাওয়ার এক্স, আমি যদি লসাগু করি এখানে আসে ই টু দি পাওয়ার এক্সটা উল্টেই উপরে চলে যাবে ই টু দি পাওয়ার এক্স হোল স্কয়ার প্লাস 1। আমি যে অঙ্কটা এইমাত্র করলাম এই অঙ্কটাই। তাহলে এই অঙ্কটা এইভাবেও আসে, মাঝে মাঝে এইভাবেও মাঝে মাঝে আসে। তাই আমি খেয়াল রাখলাম যে ই টু দি পাওয়ার এক্সের কোনো একটা অঙ্ক যদি আসে, আমরা যদি কোনো একটা অংশকে অন্তরীকরণ করলে যদি অপর অংশ আসে আমরা ওইটাকে আমরা জেড ধরবো। তো এবার ই টু দি পাওয়ার এক্সের উপর আমি এরকম পরপর আমার শিটে 2-3টা অঙ্ক করছি এবং বাড়ির কাজও দিয়ে রেখেছি। এখন ধরো ই টু দি পাওয়ার এক্সের পর আমি সূচকের বিভিন্ন অঙ্ক বলতেছি, এক্স দিয়ে বেশ কিছু অঙ্ক আছে বইতে। তাহলে একটা অঙ্কে আমি দেখলাম এস স্কয়ার ই টু দি পাওয়ার এক্স কিউব। আমি যদি খেয়াল করি এখানে দিচ্ছি এস স্কয়ার, এখানে দিচ্ছি এক্স কিউব, এখানে দিচ্ছি এস স্কয়ার, এখানে দিচ্ছি এক্স কিউব। এই দুইটার ঘাতের মধ্যে পার্থক্য হলো 1। তার মধ্যে বড়টাকে যদি আমি জেড ধরি এক্স, অর্থাৎ এক্স কিউবকে যদি আমি জেড ধরি তাহলে আবার ছোটোটা আসে। কেন? এক্স কিউবের ডিফারেন্সিয়েশন এস স্কয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে এস স্কয়ার ডিএক্স ইকুয়াল টু 1/3 ডিজেড। তা আমি যদি খেয়াল করি তাহলে এটা হবে ই টু দি পাওয়ার জেড, আর এক্স স্কয়ার ইন্টু ডিএক্সের মানে হলো 1/3 ডিজেড। আর 1/3 যেহেতু ধ্রুবক এটা বাইরে চলে যাবে ই টু দি পাওয়ার জেড ডিজেড। তাহলে এখন 1/3 ই টু দি পাওয়ার জেড ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড প্লাস সি, জেডের মানটা বসিয়ে দেবো 1/3 ই টু দি পাওয়ার এক্স কিউব প্লাস সি হয়ে গেল। তাহলে এখানে দেখা যায় এক্সের ঘাত দিয়েও খুব সুন্দর সুন্দর প্রশ্ন বইতে বানানো হয়েছে। আমি এক্স কিউবের বা এই এক্সের ঘাতের উপর আরেকটা অঙ্ক করতেছি, এক্সের উপর ঘাতের উপর আরেকটা অঙ্ক করতেছি। ধরো একটা অঙ্কে এরকম ছিল যে নিচে দিলাম ধরো 1 প্লাস অথবা 4 দিয়ে দিলাম এক্স টু দি পাওয়ার 6, উপরে দিলাম ধরো এক্স স্কয়ার ডিএক্স। আরেকটা অঙ্ক 4 প্লাস এক্স টু দি পাওয়ার 6, উপরে দিলাম এস স্কয়ার। এই যে 4 প্লাস এক্স টু দি পাওয়ার 6, এই এক্স টু দি পাওয়ার 6কে কি আমরা এইভাবে লিখতে পারি না? 4 প্লাস এক্স কিউব হোল স্কয়ার। তাহলে আমি এক্স কিউবকে ওই যেটা লিখছি একটু আগে ওইটা আমি ধরলে এইটা আসবে, তাহলে মানটা আমি পেয়ে যাব কত? 1/3 উপরে ডিজেড, নিচে হলো 4 প্লাস জেড স্কয়ার। তাই এখানে 1/3 বাইরে চলে যাবে, ডিজেড ডিভাইডেড বাই 4কে আমরা লিখতে পারি 2 স্কয়ার প্লাস জেড স্কয়ার। তাহলে লক্ষ্য করে দেখো এখানে আরেকটা সুন্দর সূত্র যেটা আমরা গত ক্লাসের মধ্যে পেয়েছি, নিয়ম 4-এ, সেই সূত্রটা 1/a বলতে এখানে 2 tan ইনভার্স জেড বাই এ প্লাস সি। তাহলে জেড যেটা আমার ধরা জিনিস, জেডকে আমরা বসাই দেবো। tan ইনভার্স জেড হলো এখানে এক্স কিউব বাই 2 প্লাস সি, শেষ। তো আমি এই যে এক্সের ঘাত দিয়ে আমি আগে যেমন প্রথম অঙ্কর ক্ষেত্রে বলছি যে আজকে পুরো ক্লাস আমি এই শুধু প্রথম এই সূত্র দিয়ে বানাইতে পারতাম, ঠিক এক্স কিউব বা এস স্কয়ার বিভিন্ন ফর্ম দিয়ে একের অধিক অসংখ্য অঙ্ক বানাইতে পারবো। তাই এক্সের বিভিন্ন সূচকের উপরও আমাদের পাঠ্য বইতে কিছু প্রশ্ন পাওয়া যায়, সেগুলো কিছু আমি বাড়ি কাজ হিসাবে দিয়ে রাখবো, তোমরা দেখে নেবে। তারপরে দেখো আমি এক্সের আরেকটা সূচকের কথা বলতেছি। ধরো এটা অঙ্কে সাইন 1/x নিচে দিলাম এস স্কয়ার। খুব খেয়াল না করলে আমি অঙ্ক ধরতে পারবো না। এই যে 1/xকে জেড ধরলে নিচে এস স্কয়ারটা আসে কীভাবে? দেখো 1/xকে যদি আমি জেড ধরি তাহলে এক্স আসলে মূলত এটা সূচক -1-এর। তাহলে আমি যদি এখানে 1/xকে ধরি তাহলে এটা এক্স সূচক হলো -1-এর। এখন ডিফারেন্সিয়েশন করলে -1 এক্স টু দি পাওয়ার -1 ডিএক্স ইকুয়াল টু ডিজেড, অর্থাৎ এন এর সূত্রে এন আগে আসবে, সূচক 1 কমবে, তাহলে অ্যাকচুয়ালি আসছে 1/s স্কয়ার ডিএক্স ইকুয়াল টু মাইনাস ডিজেড। তাহলে আমি যে বললাম 1/xকে ডিফারেন্সিয়েশন করলে 1/s স্কয়ার আসে, এটা বুঝতে হবে। শুধু 1/s কেন, আমি 1/s স্কয়ার দিলে সে অনুযায়ী নিচে এটা চেঞ্জ আসবে, এবার 1/x কিউব দিলে নিচে আরেকটা চেঞ্জ আসবে। তো এটা তোমাকে খুঁজে বের করতে হবে যে অঙ্কের ভিতরে এমন একটা অংশ কি আছে যাকে অন্তরীকরণ করলে অপর অংশ আসে। আমি সেইটা খুঁজে বের করলাম, তাহলে এখানে আমার সাইনের ভিতরে হয়ে যাবে জেড, আর ডিএক্স বাই এস স্কয়ার এটার জন্য হলো মাইনাস ডিজেড। তাহলে যেহেতু মাইনাসটা আমার বাইরে চলে যাবে সাইন জেড ডিজেড, আর সাইন জেডের ইন্টিগ্রেশন হলো মাইনাস কট জেড, তাহলে শুধু কট জেড লিখতে পারি। আর জেড ইকুয়াল টু হলো ওই যেটা ধরছি 1/x প্লাস সি। তাহলে সাইন ভিতরে 1/x দিয়ে করলাম, সাইনের ভিতরে না দিয়ে কসের ভিতরে 1/x দিয়ে করতে পারি, ট্যানের ভিতরে 1/x দিয়ে, তাহলে অভাব নেই। আমার একটা অঙ্কে দিয়ে আমরা অসংখ্য অঙ্ক তৈরি করতে পারি। তারপরে দেখা যায় আমি রুট দিয়ে অঙ্ক তৈরি করতে পারি, রুট দিয়ে, যেমন রুট এক্স দিয়ে যদি একটা অঙ্ক তৈরি করি। ধরো আমার একটা প্রশ্নে আছে cos √x বাই √x dx।
তো আমি যদি লক্ষ্য করি রুট এক্সকে যদি আমি জেড ধরি, রুট এক্সের ডিফারেন্সিয়েশন হলো 1/2 রুট এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। কারণ রুট এক্সের অন্তরীকরণ আমরা মুখস্থ করেছি সরাসরি সূত্র হিসাবে 1/2, ওই যে 1/2টা আসছে, তাহলে আমার আসতেছে 1/root x dx ইকুয়াল টু 2 dz। তাহলে আমি লিখলাম cos z আর dx/root x হলো 2 dz। এই 2টা ধ্রুবক হিসেবে বাইরে চলে যাবে, cos z dz। তাহলে cosের ইন্টিগ্রেশন হলো sin z প্লাস c, আর জেডকে আমরা ধরিয়েছিলাম, জেড হলো এখানে রুট এক্স, তাহলে sin root x প্লাস c। তাহলে আমি যে পরপর করে গেলাম, অনেকগুলো অঙ্কই করে ফেলছি ইতিমধ্যে। তারপরে আমি ধরো আমার এই পদ্ধতিতে যদি কেউ অঙ্ক সৃষ্টি করে, এমনও জটিল জটিল অঙ্ক তৈরি করা সম্ভব যে অঙ্কগুলো দেখে বোঝা খুব কঠিন, যে অঙ্কটা প্রতিস্থাপনের। তো আমি সব অঙ্ক কিন্তু সহজ হয় না। যেমন e⁻x একটা অঙ্ক করতেছি 1 + x, নিচে cos স্কয়ার x × e⁻x, হ্যাঁ dx। আমি একটা অঙ্ক লিখলাম যেটা বই থেকেই নেওয়া একটা অঙ্ক। এই অঙ্কটার মধ্যে হয়তো খুঁজে বের করতে একটু কষ্ট হবে। এরকম বেশ কিছু প্রশ্ন পাওয়া যায় যে প্রতিস্থাপন দিয়ে করতে হয়, কিন্তু অঙ্কটা খুঁজে পাওয়া যাচ্ছে না কাকে আমরা জেড ধরব। পরীক্ষা আসছে, আমরা যখন পরীক্ষার প্রশ্নগুলো সলভ করতে বসবো, আমার যদি নজরে আসে এমন কিছু অঙ্ক যেগুলো আমি স্পষ্টভাবে মনে রাখার জন্য চেষ্টা করব যে এটা কি ধরতে হবে। x × exকে আমি যদি জেড ধরি তাহলে উপরেটা আসে, দেখো x × e⁻xকে যদি আমি জেড ধরি, এক্সের অন্তরীকরণ এখানে গুণের সূত্র, বাম পাশে গুণের সূত্র, এক্সকে রেখে ex = ex যোগ exকে রেখে x = 1। আমি দেখো বাম পাশে পেয়েছি আর ডান পাশে dz। তাহলে আমার এখানে x e⁻x কমন নিলে হয় 1 + x dx = dz। দেখো উপরেটা এসে গেছে। তাহলে আমি তো করছি, আমার অভিজ্ঞতা, আমি এটা অঙ্ক দেখেই বুঝিয়ে ফেলি। তোমাদের অভিজ্ঞতা অর্থাৎ তোমাদের এমন চর্চা করতে হবে যাতে তুমি দেখেই বুঝতে পারো এটা কাকে ধরতে হবে। তা আমি খেয়াল করলাম হরের ভিতরের x × exকে অন্তরীকরণ করলে লব পুরাটা আসে। এই কাজটা আমি করার কারণে উপরে পুরাটার জন্য লিখব dz আর নিচে লিখব cos স্কয়ার z। আমি cos স্কয়ারকে উপরে নিয়ে গেলে হয় sec স্কয়ার z, হ্যাঁ dz, যা আমরা সরাসরি সূত্র হিসাবে জানি tan z প্লাস c। আর জেডের মানটা হলো tan, জেডের মান হলো x × e⁻x প্লাস c। তাহলে দেখা যায় আমি এই পর্যন্ত প্রায় 10-15 অঙ্ক করে ফেলছি। প্রত্যেকটা অঙ্কেই ছিল অনির্দিষ্ট সমাকলন। আমি তোমাদের ফাঁকে ফাঁকে কিছু বাড়ির কাজ দিয়ে রাখবো, পিডিএফ অনেক অঙ্ক থাকবে, তোমরা মূলত কাজটা পিডিএফে সিরিয়ালি করবে। ভিডিওটা আগে দেখবে, ভিডিওর মধ্যে আমার কী বক্তব্য, ভিডিওর বক্তব্যটা স্পষ্ট করার চেষ্টা করবে। তারপর তোমরা পিডিএফ থেকে সিরিয়ালে কাজগুলো করবে। যে অঙ্কগুলো বাড়ির কাজ হিসাবে দেওয়া আছে সেই অঙ্কগুলো তুমি চেষ্টা করবে নিজে নিজে করে, এবং কোনো অঙ্ক সন্দেহ হইলে আমার জুম ক্লাসে অথবা সরাসরি আমার সাথে যোগাযোগ করবে যাতে আমরা ওই সমস্যাগুলো সলভ করতে পারি। এতক্ষণ আমি আমার যে পিডিএফ দিয়েছি নিয়ম 5 হিসাবে প্রতিস্থাপন পদ্ধতি কিছু নির্দিষ্ট অঙ্ক করলাম। আমি এতক্ষণ যতগুলো অঙ্ক করছি ওই অঙ্কগুলোরই কাছাকাছি এখন আমি নির্দিষ্ট সমাকলন করতে চাই। এতক্ষণ আমরা অনির্দিষ্ট সমাকলন করেছি, এখন আমি কিছু অঙ্কে নির্দিষ্ট সমাকলন করতে চাই। হ্যাঁ, তাই নির্দিষ্ট সমাকলন আমরা যখনই করতে যাব, যেমন ধরো আমি একটা অঙ্কে লিখলাম নির্দিষ্ট সমাকলন আমাদের যারা অনির্দিষ্ট পারবে তারা নির্দিষ্ট পারবে। তাহলে আমি একটা অঙ্ক করলাম যে sin inverse of x whole cube divided by √1 - h স্কয়ার dx, নিচে দিলাম 0, উপরে দিলাম 1। এখন এই অঙ্কটা কিন্তু আজকে আমি প্রথম অঙ্কতেই আলোচনা করেছি। আমার এখানে sin inverse x আছে, তারই অন্তরীকরণ নিচে আছে। তাহলে আমরা sin inverse s-কে কী করবো, z ধরবো। তাহলে আমি যদি খেয়াল করি ধরি sin inverse of x equal to z, তাহলে sin inverse x-কে অন্তরীকরণ করলে 1/1 - h স্কয়ার dx equal to dz। তাহলে আমার এখানে যেহেতু লিমিট আছে, লোয়ার লিমিট আপার লিমিট আছে, এই লোয়ার লিমিট আপার লিমিটকে আমার কী করতে হবে, পরিবর্তন করতে হবে। তা আমি পরিবর্তন করার জন্য এই যে বক্স করে নিলাম। এক্সের মান প্রদত্ত, নিচেরটা হলো লোয়ার লিমিট 0 আর আপার লিমিট হলো 1। এক্সের মান যদি 0 আমরা এখানে বসাই, sin inverse 0 হলো 0। যদি তুমি ক্যালকুলেশন মুখে মুখে করতে না পারো, ক্যালকুলেটরের সাহায্য নাও।
কারণ সাইন ইনভার্স 0 তুমি ক্যালকুলেটরে সরাসরি করতে পারো। আর 1 যদি বসাও সাইন ইনভার্স 1 হলো π/2, অর্থাৎ π/2, কারণ সাইন 90 মানে হলো 1। এই এক্সের জায়গায় সাইন 90 লেখো, সাইন কাটা যাবে, তাহলে 1 থাকবে। এই মানগুলো যারা অঙ্ক একটু চর্চা কম করে তারা এই মানগুলো পরিবর্তনে ভুল করে ফেলে। তাই অলসতা করা যাবে না, নির্দিষ্ট সমাকলন আমাকে চেষ্টা করতে হবে বইতে যত অঙ্ক আছে সব অঙ্ক শেষ করার। অনির্দিষ্ট পারলে নির্দিষ্ট আমি পারবো। এখানে লোয়ার লিমিট তো আগের মতোই আছে, আপার লিমিটটা পরিবর্তন হয়ে গেছে π/2, আর এটার জন্য আমরা ধরছি জেড, অর্থাৎ z3, আর বাকি পুরাটা মিলে হলো dz। তাহলে আমার z3 ইন্টিগ্রেশন আমরা বলতে পারি z4/4, অর্থাৎ সূচকটা 1 বেড়ে যাবে, ইন্টিগ্রেশন শেষ, থার্ড ব্র্যাকেট দিব, π/2 উপরে দিব, নিচে 0 দিব। এখন কিন্তু আর প্লাস সি লিখব না, আমরা কিন্তু আগে থেকেই বলতেছি নির্দিষ্ট সমাকলনে আমরা কিন্তু প্লাস সি লিখি না। এবার π/2 জেডের জায়গায় বসাই দিব, π/2 হোল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 মাইনাস 0 টু দি পাওয়ার 4/4, অর্থাৎ উপরের মানটা একবার জেডের জায়গায় বসাইছি আর নিচের মানটা একবার বসাইছি। এখন এখানে সরল করলে যা হয় এটাই অ্যান্সার। টু দি পাওয়ার 4 মানে 16, 4 ষোলো 66, তাহলে এটাই অ্যান্সার। তাহলে নির্দিষ্ট সমাকলন আর অনির্দিষ্ট সমাকলনের পার্থক্য আমরা যারা ইতিমধ্যে পেয়েছি, নির্দিষ্ট সমাকলন কিন্তু আমরা এখন করতে পারবো। তা আমি যেহেতু অনির্দিষ্ট আমি বেশ কিছু করছি, নির্দিষ্ট আমি আরও কয়েকটা অঙ্ক করি। তাহলে একটা অঙ্ক বুঝাইলাম, নির্দিষ্ট থেকেও আমি কয়েকটা অঙ্ক করি। সাইন ইনভার্স, কস ইনভার্স, ট্যান ইনভার্স এই জাতীয় অঙ্কগুলো নির্দিষ্ট সমাকলন একটু তুলনামূলক বেশি এসেছে। আমি আরেকটা অঙ্ক করতেছি 0 to 1 2x tan ইনভার্স s স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x টু দি পাওয়ার 4 dx। এই অঙ্কটাতে আমি যেভাবে কাঠামোটা সাজাইছি তোমাকে খুঁজে দেখতে হবে কার অন্তরীকরণ করলে কত আসে। এই অঙ্কটাতে ইনভার্স আছে। সাধারণত আমি এই পদ্ধতিটা মেনে নেব, যে সকল অঙ্কে ইনভার্স ফাংশন থাকে, ইনভার্স ফাংশন যে অঙ্কগুলোতে থাকে ওই অঙ্কগুলোতে ইনভার্স ফাংশন অংশটাকে জেড ধরলে অপর অংশ আসে কি না এটা খুঁজে দেখা উচিত। বেশিরভাগ অঙ্কেই এই পদ্ধতিতে পড়ে যায়। কোনো অঙ্কে যদি ইনভার্স ফাংশন থাকে, ইনভার্স ফাংশনকে জেড ধরলে অপর অংশ আসে কি না এটা খুঁজে দেখব। যদি এই পদ্ধতি ফেল করে তাহলে আমরা বিকল্প পদ্ধতি খুঁজব, যা আমরা ধারাবাহিকভাবে সামনে আরও কিছু পাবো। তাহলে আমি এখন দেখতেছি ট্যান ইনভার্স s স্কয়ারকে যদি আমরা জেড ধরি, তার অন্তরীকরণ করলে বাকি যে অংশটা দেখা যায় ওই অংশটা পুরোপুরি আসে। কেমন দেখো, এই যে ট্যান ইনভার্স s স্কয়ারকে আমি যদি জেড ধরি, ট্যান ইনভার্সের অন্তরীকরণ হল 1/1 প্লাস s স্কয়ার, অর্থাৎ s স্কয়ারের উপর আবার স্কয়ার হয়ে যাবে x টু দি পাওয়ার 4। এটা একটা চেইন রুলের অন্তরীকরণের মধ্যে পড়ে, তাই s স্কয়ারকে আবার অন্তরীকরণ করলে হয় 2x dx ইকুয়াল টু dz। তাহলে আবার বলছি, ট্যান ইনভার্স x স্কয়ারের অন্তরীকরণ 1/1 প্লাস এই s স্কয়ারের বর্গ x টু দি পাওয়ার 4। এবার s স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করলে হয় 2x। আমরা যারা ডিফারেন্সিয়েশন চেইন রুলটা ভালো পারি তারা অবশ্যই বুঝেছি। এখন দেখো এখানে যে 2x সহ বাকিটা আছে এ পুরাটাই আসছে। তাহলে আমি লিখব, এখানে লিমিট চেঞ্জ করতে হবে। লিমিট চেঞ্জ করলে আমার আসে, একটা হলো 0 এক্সের মান আর একটা হলো জেডের মান। এক্সের মান হলো এখানে 0 আর একটা হলো 1। এক্সের মান 0 বসালে ট্যান ইনভার্স 0 0 হয়, 1 বসালে হয় 1 বসালে ট্যান ইনভার্স 1 π/4, কারণ আমরা জানি ট্যান π/4 এর মান হলো ট্যান π/4 এর মান হলো 1। তাহলে এখানে 1 বসাইলে ট্যান π/4 আসে। তাহলে লোয়ার লিমিট হবে 0, আপার লিমিট হবে π/4, আর এই ট্যান এক্স জেড হলো জেড, আর পুরো যে বাকি যে অংশটা এটার জন্য হলো dz। এবার জেড স্কয়ার বাই 2 ইন্টিগ্রেশন শেষ। ইন্টিগ্রেশন যেহেতু শেষ, উপরে উর্ধ্বসীমা উপরে চলে যাবে, নিম্নসীমা নিচে আসবে। এখন জেডের মান 5/4 বসাই দিলাম বাই 2 মাইনাস 0 স্কয়ার বাই 2। তাহলে এখানে সরল করলে পাই স্কয়ার ডিভাইডেড বাই 16 দুগুণে 32, এইটাই অ্যান্সার। আমি চেষ্টা করতেছি প্রত্যেকটা নিয়ম থেকে একটা একটা অঙ্ক করতে। যেমন ট্যান ইনভার্স থেকে একটা করলাম, এরকম অঙ্ক বইতে অনেকগুলো আছে। একটু আগে সাইন ইনভার্স একটা করলাম, সেটা বইতে অনেকগুলো আছে। এভাবে আমি যদি আরও একটু অগ্রসর হই, আমাদের বেশ কিছু অঙ্কতেই আমরা এই জিনিসগুলো পাবো। যেমন একটা অঙ্ক দেখা যায় যে 0 থেকে 4 π/4 tan কিউব এক্স প্লাস 10x, এইভাবে আছে অঙ্কটা। কিন্তু অঙ্কটাতে এটা প্রতিস্থাপনের রুল মেনে চলে। এটা প্রথম দৃষ্টিতে এটা হয়তো নাও চোখে পড়তে পারে। যেমন ধরো আমি এখানে যদি tan x কমন নিই, tan x যদি কমন নিই তাহলে থাকে tan স্কয়ার x প্লাস 1 dx। এখন আমরা জানি একটা সূত্র sec স্কয়ার x
ইকুয়াল টু 1 প্লাস টেন স্কোয়ার এক্স। আমার ত্রিকোণমিতি সূত্র এটা, তাহলে আমি এই ত্রিকোণমিতি সূত্রটা প্রয়োগ করতে পারি। তাহলে এখানে টেন এক্স তো রইল, আর এইটার জন্য লিখতে পারি আমি সেক স্কোয়ার জেড এক্স ডিএক্স, ঠিক আছে, সেক স্কোয়ার এক্স ডিএক্স। এখন আমি দেখতেছি এই দুইটা ফাংশনের মধ্যে কাকে জেড ধরলে আমি লাভবান হব। আমার টেন এক্সের ডিফারেন্সিয়েশন হলো সেক স্কোয়ার, তাহলে আমি এই অঙ্কের ক্ষেত্রে আমি অবশ্যই ধরি টেন এক্সকে জেড ধরবো, টেন অফ এক্সকে জেড ধরবো। তো টেন এক্সের অন্তরীকরণ হলো সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডি জেড। তাহলে আমি টেন এক্সকে ধরার কারণে এখন এখানে লিমিট চেঞ্জ করতে হবে যেহেতু প্রতিস্থাপন। তাহলে এক্স জেড, এক্সের মান প্রদত্ত 0 আর এটা হলো π/4, π/4। তাহলে আমি যদি 0 এখানে বসে টেন 0 0 আর π/4 হলো 1, তাহলে আমার লোয়ার লিমিট 0 আপার লিমিট 1। আর আমার দেখা যাচ্ছে সেক স্কোয়ার ডিএক্সের মান হলো ডিজেড আর এটা হলো জেড, তাহলে জেড ডিজেড। এবং জেডের ইন্টিগ্রেশন জেড স্কোয়ার বাই 2, তাহলে আপার লিমিট 1 লোয়ার লিমিট 0। এবার 1 বসাবো, 1/2 0 বসাবো, তাহলে 1/2। এই তো আমি চেষ্টা করতেছি ভ্যারাইটিজ অঙ্ক করতে। তোমাদের উচিত হবে তোমরা পিডিএফ থেকে যত অঙ্ক দিয়েছি, আমি এখানে অনেক অঙ্ক দিয়েছি আজকের ক্লাসে, যত ক্লাস করব সামনে আরও, আজকের ক্লাসে হবে সবচেয়ে বেশি অঙ্ক আজকের ক্লাসের মধ্যে। কারণ আমি আগেই শুরুতেই বলছি আমাদের প্রতিস্থাপনের অঙ্ক বইতে সবচেয়ে বেশি, আর জাতীয় পরীক্ষায় প্রতিস্থাপনের অঙ্কই তুলনামূলক সবচেয়ে বেশি এসেছে। তাই আমি প্রতিস্থাপন অঙ্কগুলো গুরুত্ব সহকারে করতে অবশ্যই বলবো। তারপর আরেকটা অঙ্ক আমি দেখো, নিচে দিলাম 1, উপরে দিলাম ই স্কয়ার 1 প্লাস ডিএক্স বাই এক্স, ডিএক্স বাই এক্স 1 প্লাস লন অফ এক্স। একটু আগে এটা করছি আমি, একটু আগে এটা করছি আমি। তাহলে এই অঙ্কটাতে কাকে ধরবো, একটু আগে করছিলাম অঙ্কটা 1 প্লাস লন এক্সকে ধরবো। তাহলে এই অঙ্কটা দিয়ে 1 প্লাস লন এক্সকে আমরা ধরি, তাহলে কী আসে, ধরো 1 প্লাস লন এক্স যদি জেড ধরি, তাহলে 1/x dx ইকুয়াল টু ডিজেড। তো আমি যদি খেয়াল করি আবার লিমিট চেঞ্জ করতে হবে, তো লিমিট চেঞ্জ করতে হলে এক্স জেড, এক্সের একটা মান হলো 1 আর একটা মান হলো ই স্কয়ার। আমি যদি 1কে বসাই দিই এক্সের জায়গায়, তাই ধরো আমি এখানে যদি এক্স ইকুয়াল টু 1 হইলে জেডটা কত হয় দেখো, জেড ইকুয়াল টু 1 প্লাস লন অফ 1, আর লন 1 কিন্তু 0, তাহলে আমার কি জেডের মান আসতেছে 1। আবার যদি এক্স ইকুয়াল টু যদি আমি ই স্কয়ার বসাই দিই, জেড ইকুয়াল টু কত হবে 1 প্লাস লন অফ ই স্কয়ার। আমরা জানি সূচকটা সামনে চলে আসবে লন অফ ই, আর লন ই মানে 1, তাহলে 1 প্লাস 2 ইন্টু 1 তার মানে কত 3, তাহলে এটা হবে 3। এই যে এর কাজটা করলাম, এটা তোমার করা প্রয়োজন হলে করবা, না এটা না করলেও করো, আবার অসুবিধা নেই। তো আমি এখানে মানটা পেয়ে গেলাম, যে লোয়ার লিমিট 1-এর জন্য 1 পেয়েছি, আর আপার লিমিট ই স্কয়ারের জন্য পেয়েছি 3, তাহলে উপরে 3 লিখবো। আর ডিএক্স 1/x ডিএক্স হলো ডিজেড, আর নিচে হলো জেড স্কয়ার। এবার জেড স্কয়ারকে ইন্টিগ্রেশন করলে 1 3 জেডের উপরে নিয়ে গেলাম, তাহলে কত হয় জেড টু দি পাওয়ার -2 প্লাস 1 -2 প্লাস 1, ইন্টিগ্রেশন শেষ। এবার 3 উপরে 1 নিচে, তাহলে আসলে এখানে আসবে 1/z 3 1। এবার 1/3 বসাবো আগে, -1/1, তাহলে এখানে লাসাগু করলে 2/3 হয়। এই তাহলে আনসার হলো 2/3। তাহলে আসছো এখানে সরল করে যা হয় আর কি 2/3। তো যে সকল অঙ্কে লিমিটের মানটা চেঞ্জ হয়, অনেক সময় দেখা যায় ছাত্রছাত্রীরা এই ক্যাসগুলো করতে ভুল করে ফেলে। এই অঙ্কগুলো অনেকবার এসেছে, আমি ওই অঙ্কগুলো থেকে আরও একটা অঙ্ক করছি। যে সকল অঙ্কে লিমিট চেঞ্জ করতে হয় এই কাজগুলোতে অনেকে ভুল করে ফেলে, তাই তোমরা আমি যে কথাটা বললাম এখানে আমরা অঙ্ক করে, আমরা অঙ্ক দেখে না, অঙ্ক করে আমরা নিশ্চিত করব আমরা লিমিটকে পরিবর্তন করতে পারি। তো আমি আরেকটা অঙ্ক করতে যাচ্ছি, যে ইন্টিগ্রেশন 0 to 1 dx e to the power x প্লাস e to the power -x। আমি একটু আগে এটার কাছাকাছি একটা অঙ্ক করছিলাম। এই অঙ্কটাতে কি করছিলাম একটু আগে, যে 1 0 এখানে dx e to the power x e to 1/e to the power x। তো আমি যদি খেয়াল করি 0 to 1 e to the power x লসাগু করলে উপরে চলে যাবে, নিচে হবে e to the power x হোল স্কয়ার প্লাস 1। তাহলে আমি এখন জেড ধরবো কাকে, আমি জেড ধরবো, ধরি e to the power x-কে আমি জেড ধরবো। তো e to the power x-কে ডিফারেন্সিয়েশন করলে e to the power x আর লিমিটকে যদি চেঞ্জ করো x জেড,
এক্সের মান একটা ছিল প্রদত্ত 0, আর একটা হলো 1। 0 যদি বসো ই টু দি পাওয়ার 0 কিন্তু 1, আর 1 যদি বসো ই হবে। তাহলে আমার লোয়ার লিমিট আসতেছে 1, আপার লিমিট ই, আর উপরেটার জন্য আসবে dz, নিচে হবে z স্কয়ার প্লাস 1। তো আমি দেখতেছি আমার একটা ডিরেক্ট সূত্রের মধ্যে পড়ে গেছে tan ইনভার্স z, tan ইনভার্স z। তাহলে উর্ধ্বসীমা হলো ই, নিম্নসীমা হলো 1। তাহলে tan ইনভার্স ই মাইনাস tan ইনভার্স অফ এটা 1, tan ইনভার্স অফ 1। তাহলে tan ইনভার্স কে তো আর কাজ করা যায় না, এটাই রেখে দিব, আর tan ইনভার্স 1 মানে π/4 লিখব। tan ইনভার্স হলো π/4, কারণ 1-এর জন্য আমরা tan π/4 হিসেবে জানি, এই যে π/4 লিখলাম। তো আমি আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক, যেটা অনেকবার আসছে। তো আমি যে অঙ্কগুলো করতেছি বোর্ডে যেগুলো একটু বেশি আসছে ওগুলোর থেকে একটু বেশি করতেছি। আমি নির্দিষ্ট সমাকলন যদি আরেকটা অঙ্ক করি, যেটাও জাতীয় পরীক্ষা অনেকবার এসেছে, 0 ln 2 e to the power x ডিভাইডেড বাই 1 প্লাস e to the power x dx। এগুলো আমরা দেখতেছি হরকে জেড ধরলে লবটা পাওয়া যায়, তাহলে হরকে জেড ধরলে লবটা পাওয়া যায়। ধরি 1 প্লাস e to the power x ইকুয়াল টু জেড, তাহলে e to the power x কে ডিফারেন্সিয়েশন করলে e to the power x হয়। তাহলে আমি এবার লিমিট যদি চেঞ্জ করি x z, এক্সের মান হলো প্রদত্ত 0 আর ln 2। আমি 0 যদি বসাই, অর্থাৎ x ইকুয়াল টু যদি 0 হয়, তখন z ইকুয়াল টু কত হয় দেখো, 1 প্লাস e to the power 0, তাহলে 1 প্লাস 1 ইকুয়াল টু 2। আবার x যদি ln 2 হয়, তাহলে z ইকুয়াল টু কত হয় দেখো, 1 প্লাস e to the power ln 2। তাহলে আমরা জানি লনের ধর্ম e to the power ln মানে 1, তাহলে এটা 2 হবে, ইকুয়াল টু 3 হবে। এই ধর্মটা কিন্তু আমি আগেও বলছি, e to the power ln phi ইকুয়াল টু, এই e to the power ln থাকবে না, শুধু 2টা থাকবে, তাহলে এখানে 3 আসলো। তাহলে মানগুলো লোয়ার লিমিট আপার লিমিট 2 আর 3 হয়ে গেল, ই এক্স আর ডিএক্স হলো ডিজেড, আর নিচে হলো জেড। তাহলে এটার জন্য আমরা লিখতে পারি লন জেড 3 2, তাহলে উপরে লন 3 বিয়োগ লন 2, লন অফ 3/2। আমি যে অঙ্কগুলো ধারাবাহিকভাবে এতক্ষণ করলাম, এই অঙ্কগুলো কোনো লেখকের বইতে উদাহরণে প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করেনি, জেড করেনি। তারা আরেকটা শর্টকাট মেথড করেছে। ওই মেথডটা আমি আলোচনা আনতে চাই না, কারণ এই অঙ্কগুলো বেশি বড় হয় না। দেখো বেশি বড় না, আমরা যেহেতু বেশি বড় না, আমরা এই অঙ্কগুলো এই পদ্ধতিতেই শিখলে কোনো অসুবিধা নেই। এটা যদি অবজেক্টিভও আসে, আমরা বেশি সময় অপচয় হবে না। আর যে মেথডটা আসে শর্টকাট মেথড, সংক্ষিপ্তভাবে আছে, এটার ভিতরে আমি যে কাজটা ওই পাশে করি, যে কাজটা এটা অঙ্কের ভিতরে করা হয়, অঙ্কের ভিতরে এটা করা হয়। তা আমি যেহেতু এরকম অঙ্ক কিছু উদাহরণে আছে, আজকে সর্বশেষ আমি ওই দ্বিতীয় নিয়মটা একটু বলে আমার কাজটা শেষ করে দিচ্ছি। যেমন আজকের যে প্রথম অঙ্কটা যদি আমি আরেকটা পদ্ধতি, অর্থাৎ জেড ধরে না করতাম, একদম প্রথম থেকে, আমি আজকে প্রথম যে অঙ্কটা করছি, tan sin ইনভার্স অফ এক্স, নিচে দিয়েছিলাম 1 প্লাস 1 মাইনাস এস স্কয়ার, আজকে প্রথম অঙ্কটা। তবে এই অঙ্কটা আমি পরীক্ষা যে পদ্ধতি করলাম এভাবেই শিখলাম। আর শর্টকাট মেথডে যদি কেউ বইয়ের অঙ্ক দেখো, এটা এভাবেই বইতে করছে, tan sin ইনভার্স অফ এক্স ডি অফ সাইন ইনভার্স অফ এক্স, অর্থাৎ এই ডি এর ভিতরে এই সাইন ইনভার্স এক্সটা লিখে দেওয়া হয়েছে। এখন ডি মানে কি ডিফারেন্সিয়েশন। এখন দেখো সাইন ইনভার্সকে ডিফারেন্সিয়েশন করলেই নিচেরটা আসে। যদি কেউ এই পদ্ধতি শেখো, তাহলে তোমার অবজেক্টিভের জন্য যথেষ্ট সহায়ক হবে। তা আমি দেখলাম ডি এর ভিতরে আমি ওই সাইন ইনভার্সটা লেখার পর আমার এখন অঙ্কটা হয়ে গেছে tan x dx, tan x dx, অর্থাৎ আমার সরাসরি সূত্র আমরা যেটা লিখছি tan x dx, অর্থাৎ tan x dx কত সেটা আমরা জানি ln sec x, এই সূত্রে সরাসরি হয়। তাহলে আমি লিখব ln sec x বলতে এখানে সাইন ইনভার্স এক্স। তাহলে এই পদ্ধতিতে আমি আমার পিডিএফও করি নাই। তবে তোমরা যদি বই দেখো, বিশেষ করে কেতাবুদ্দিনের বই দেখো, এই পদ্ধতিতে কিছু অঙ্ক করছে। আমি উদাহরণস্বরূপ আরেকটা অঙ্ক করি যাতে তোমাদের ক্লিয়ার হয়। ধরো কোনো একটা অঙ্কে উপরে ধরো cos x আছে, আর নিচে ধরো রুটের ভিতরে 4 sin স্কয়ার x আছে। এখন কি করলো লেখক, উপরে লিখলো ডি অফ সাইন এক্স, আর নিচে লিখলো রুট ওভার 4 মাইনাস সাইন স্কয়ার এক্স, সাইন এক্স হোল স্কয়ার। এই 4টাকে আমরা লিখতে পারি 2 স্কয়ার। কী করলাম,
ডি সাইন মানে কস, এই যে ডি সাইনকে ভাঙাইলে কস ডিএক্স আসে। তাহলে এই অঙ্কটা আমার কোন সূত্রে পড়ে? আমি দেখলাম এই সূত্রটা হলো, আমি পড়ছি এ স্কয়ার মাইনাস এস স্কয়ার, কী ছিল ওটা? সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস, এই সূত্রে পড়ে। তাহলে আমি লিখব সাইন ইনভার্স এক্স বলতে এখন কিন্তু এক্স না, এটা সাইন এক্স, ডিভাইডেড বাই এ বলতে 2 প্লাস। এই শর্টকাট মেথডে আমি আমার পিডিএফও করি নাই, আর কোথাও কোনো অঙ্ক নাই। তাই তোমরা কেউ যদি এই পদ্ধতি শিখতে পারো, আর আমি মনে করি এটা আমার খুব না শিখলেও ক্ষতি হবে না। তাই তোমরা তোমরা শিখতে পারো। ঠিক আছে, এই বলে আমি আমার কাজ শেষ করতেছি। আজকে আমি যে পিডিএফ দেবো, প্রচুর কাজ থাকবে, তোমরা পিডিএফ থেকে কাজ করে নেবে। এই বলে আমি আমার বিদায় দিচ্ছি। খোদা হাফেজ।